প্রথমেই আমি আসি দীপঙ্কর বাবু, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দেখুন একদিকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, তারা দিবাস্বপ্ন দেখছে, অলিক ভাবনা চিন্তা নিয়ে তারা পথে নামছে, এবং পাশাপাশি যেই ভারত না থাকলে হয়তো মুক্তির স্বাদটা পেত না বাংলাদেশ, সেই ভারত বিদ্বেষী মনোভাব, ভারতের বিপক্ষে গিয়ে তারা কথা বলছেন, এমনকি ভারত দখল করবেন এরকমও অনেক বক্তব্য সামনে আসছে। আমার কাছে প্রশ্ন একটা, সেটা হচ্ছে এই যে ভারতের দিকে তারা তাকিয়ে রয়েছে, কিন্তু অন্যদিকে যে নিজের ঘরটা পুরোপুরিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, সেটার আঁচ কি বাংলাদেশ আদৌ পাচ্ছে? আরাকান আর্মিরা তারা ইতিমধ্যেই কিন্তু নাফ নদের দখল নিতে চলেছে, এবং সবথেকে বড় কথা সেন্ট মার্টিন দ্বীপ, যেটা নিয়ে এত আলোচনা, সেটাও হয়তো হাতছাড়া হওয়ার মুখে এই মুহূর্তে। আপনাদের এই বিষয়ে মতামত নেব। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক শক্তি যারা এখন অবস্থান করছে, তাদের মূল বিরোধিতা ভারত বিরোধিতা এবং সনাতনী হিন্দু বিরোধিতা, এটাই নিয়ে তাদের রাজনৈতিক ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। এবং এক শ্রেণীর উগ্রপন্থী মৌলবাদীরা যারা ইউনুস যার মাথায় রয়েছে, শুধু ইউনুসের কিছু করার নেই, ইউনুস একটা কাঠের পিথুলি হিসাবে এই জামাত হেফাজত যারা রয়েছে তাদের কাছেই বশ্যতা স্বীকার করে নিয়েছে। কিন্তু তাতে ক্ষতিকার হচ্ছে। এবার এতে ক্ষতি হচ্ছে বাংলাদেশের, কারণ বাংলাদেশের জনতা, বাংলাদেশের যে 18 কোটি যে লোক আজকে অবস্থান করছে, যে 7 কোটি লোকের অবস্থান 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল। আজকে আমি আস্তে আস্তে একটা বই পড়ছিলাম, যে 12ই যে আমি যে কথাটা আপনি ঢুকতে উঠছিলেন, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, এই যে বইটা, এই বইটা আমি আস্তে আস্তে দেখছিলাম, এতে আমি দেখছিলাম যে কলকাতার তৎকালীন সময়ের সমস্ত মানুষ, সাধারণ মানুষরা, তারা নিজেদের রক্ত দিয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এবং IMF সেই সময় যখন রক্ত নিতে গেছিল ইন্ডিয়ান ব্যাংকের কাছে, তারা সেই রক্ত নিতে পারেনি এবং তাদের জন্য শয়ে বোতল শুধু রক্ত দিয়েছিল। টাকা, সামরিক সাহায্য এগুলো বাদ দিন, সমস্ত বুদ্ধিজীবীরা, আমি দেখছিলাম তখনকার দিনের সেই যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল, সবাই বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের, কিন্তু সেই বাংলাদেশ আজকে কতটা বেইমানি করার জন্য তারা উদ্যত হয়েছে, শুধুমাত্র তাদের মাথায় ইসলামী উগ্র মৌলবাদ ঢুকেছে। এবং ইসলামী উগ্রবাদের মূল উদ্দেশ্য ভারত বিরোধিতা করা, সনাতনীদের বিরোধিতা করা। সেই বিরোধিতা করতে গিয়ে আজকে টেকনাফ, আজকে নাফ নদীতে যদি বাংলাদেশের সেনা যায়, তাহলে আরাকান আর্মি তাদেরকে গুড়িয়ে দেবে। এবং এটা আপনি ধরে রাখুন, যেভাবে যে পর্যায়ের দিকে আজকে আরাকান আর্মি এগোচ্ছে, যে পর্যায়ের দিকে বাংলাদেশের সাধারণ মানুষের এই এখানেই তো প্রশ্ন উঠে আসছে যে বাংলাদেশ শুধুমাত্র ভারতের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মায়ানমার যে পেছন থেকে ছুরি মারছে, সেই অনুভূতিটুকুনি পর্যন্ত তাদের এখনো পর্যন্ত হয়নি। রাজুবাবু, না দেখুন, এখানে আপনি ঠিক বলেছেন, তাকিয়ে রয়েছে আসলে তারা নিজেদের। আপনি একটু আগে ওই একজন ভদ্রলোক বলছিল না যে সে 7 সিস্টার দখল করবে, আসলে কথাটা উনি একটু ঘুরিয়ে বলছেন। কারণ হচ্ছে ওই যখন মায়ানমার থেকে ওরা আক্রমণ করবে, এরা পালিয়ে এসে এই 7 সিস্টারে হয়তো আশ্রয় নিতে চায়, মানে শরণার্থী আমাদের ভারতবর্ষ তাদেরকে দেবে না, তাদেরকে বলতে পারেন যে তারা এখানে এসে জোর করে অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে তারা হয়তো 7 সিস্টারে আশ্রয় নিতে চায়, এবং এটাই ওদের মানে প্রাপ্য বা এটাই ওদের কি ক্ষমতা, এর বেশি তারা কিছু করতে পারে না। ওরা ভারতের মাটিতে বেআইনিভাবে ঢুকে, অবৈধভাবে ঢুকে তারা আশ্রয় নিতে জানে, লুকিয়ে থাকতে জানে, এবং লুকিয়ে থেকে তারা ভোটার ID কার্ড এই সমস্ত বানিয়ে এখানে ভারতের ভোটার হিসেবে থাকতে জানে। কিন্তু এই ছবিও তো রাজুবাবু আমরা দেখেছি যে ওপার থেকে তারা খেয়ে, মারধর খেয়ে এতটাই তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে, এপারে এসে তারা BSF এর পায়ে ধরছে যে আমাদের একটু আশ্রয় দিন, গতকাল আমাদের একটু থাকতে দিন এই দেশে, আমরা একটু নিরাপদে থাকতে চাই। একেবারে বাংলাদেশ থেকে আসা নাগরিকরা তারা এই কথা বলছে। এবং গতকালকে রাজুবাবু উত্তর দিনাজপুরে যে ছবিটা আমরা দেখতে পেলাম, সেখানে বর্ডার পার করে দুজন বৃদ্ধা, 98 বছর বয়স, তারা এ দেশে চলে এসেছেন একেবারে বৈধ কাগজপত্র ছাড়া। তার ছেলে অনুরোধ করছে যে আমার মাকে থাকতে দেওয়া হোক। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন সেই বৃদ্ধা। একবার এখন হচ্ছে যে এই যে মানে বলছেন যে সারা বাংলাদেশের, দেখুন যে ঘটনাটা ঘটছে এটা কিছু কিছু জায়গায় ঘটছে, কিন্তু সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটছে না, এটাও ঠিক। কারণ অনেক মানুষকে দেখতে পারবেন যারা বাংলাদেশ থেকে এই কলকাতায় এসে তারা চিকিৎসা করাচ্ছে, তাদেরকে বিভিন্ন মিডিয়া যখন জিজ্ঞেস করছে গিয়ে যে তোমরা কি ওখানে অত্যাচারিত হচ্ছে, বলছে কই না তো, আমার বাংলাদেশের বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ওষুধ নির্মাণকারী সংস্থা, যারা ওষুধটা তৈরি করছে, জীবনদায়ী ওষুধ, তারা পর্যন্ত স্ট্রাইক করছে, তারা আন্দোলন করছে, সাধারণ মানুষ তারা সমস্যার মধ্যে পড়ছে। সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। একটা জায়গায় ঘটছে এটা, একটা জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, এটা ঠিক,
কিন্তু সমগ্র বাংলাদেশের সমগ্র হিন্দুদের উপরে অত্যাচার হয়নি, কিন্তু যে জায়গাটায় ঘটছে কিছু কিছু জায়গায় ঘটছে সেই ভিডিওগুলো সামনে আসছে এবং তারা নিজেদেরকে মিডিয়ার সামনে আমি আপনার কাছে আসবো। রাজুবাবু, একটা হিসেব আপনাকে বলি, আমরা প্রথম থেকে দেখলাম মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম থেকে তারা কার্যত বলে গেল যে না কিছু হয়নি, সেখানে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার চলছে না, তারা ভালো আছেন। মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম থেকেই মিথ্যাচারটা করে গেল। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি সেখানে পৌঁছলেন, একটা কূটনৈতিক চাপ গিয়ে পড়লো, তারপরে মোহাম্মদ ইউনূসের সরকার তারা তথ্য দিতে বাধ্য হলেন যে না এখানে অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। সেই তথ্যটা তো সামনে এলো, যদিও সংখ্যাটা একেবারেই নগণ্য, একেবারেই কম, দিনের হিসেবে যে সংখ্যা দেওয়া হচ্ছে সেটা একেবারেই কম। সেই বিষয়টা যেমন একদিকে রয়েছে না রাজুবাবু, ঠিক তখনই বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা, ফেসবুক আমরা সবাই জানি, লাইভ করছেন, তারা বলছেন যে তারা থাকতে পারছে না, তাদের বাড়িতে নির্বিচারে ভাঙচুর করা হচ্ছে। এই ছবিগুলো তো অস্বীকার করা যায় না রাজুবাবু। কিছু কিছু জায়গায় ঘটনা ঘটছে, এমন তো নয় যে কিছুই ঘটেনি, কিছু হয়নি, কিছু কিছু ঘটছে, কিন্তু সমগ্র বাংলাদেশের বাসী যারা ওখানকার মেজরিটি রয়েছে তাদের সকলকে দায়ী করা যায় না। কিছু কিছু একটা শ্রেণীর মানুষ যারা এটা করছে এবং অত্যাচার হচ্ছে, এবং তার ভিত্তিতে তো আমরা তো বলছি যে এই রাজ্য সরকার তারা বলছে যে কলকাতা দখল করবে, সেভেন সিস্টার দখল করবে, অমুক তমুক বলছে, কিন্তু এত কিছু তারা যখন হুমকি দিচ্ছে কেন্দ্র সরকার চুপ কেন? কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিদেশ সচিব তো গেলেন, যাওয়ার পরে তো একটা কূটনৈতিক চাপ তো পড়লো, তারপরে তো ইউনূসের সরকার তার প্রেস সচিব তিনি তো প্রেস বিবৃতি একটা দিলেন রাজুবাবু। উনি গিয়ে কি করেছেন? করার পরে তো হুমকিগুলো আসতে শুরু হয়েছে। উনি যাওয়ার আগে হুমকি আসেনি, আমি একটু রেকটিফাই করব। বিক্রম মিস্ত্রি সেখানে যাওয়ার আগে থেকেই যারা প্রাক্তন সেনাকর্তারা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এবং তারা কিন্তু দখলের কথা বলেছেন। এই যে লোকটাকে দেখাচ্ছেন আপনি, এই লোকটা হুমকি দিচ্ছে, এই লোকটাকে তো আগে হুমকি দিতে দেখা যায়নি। আমি রাজুবাবু আপনার কাছে আবারও আসবো। রাজুবাবু আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু ইন্টারাপ্ট করি, যদিও আজকে আলোচনার বিষয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নয় বা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, কিন্তু তিনি কিন্তু বলেছেন যা কিছু ছবি আসছে সবটাই ফেক, সবটাই নকল, এবং এই বিষয়ে একটু বিশেষভাবে নজর দেওয়ার দরকার রয়েছে। আর এখানেই প্রশ্ন আসছে যে এত হিন্দুরা যারা ওখান থেকে পালিয়ে আসছেন, যারা মারধর খাচ্ছেন, বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিকৃত করা হচ্ছে সেখানকার উপাস্য দেবতাদের ছবিটা পর্যন্ত, এই সকল ছবিগুলো যখন সামনে আসে তখন সেগুলোও কি ফেক? এটা হতে পারে। যাই হোক, আজ যেহেতু আলোচনার বিষয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখছি না, কিন্তু আমাদের কাছে পরিষ্কার বিষয়, বাংলাদেশ নিজের জায়গাটা না দেখে, নিজের জায়গাটা যেখানে টলমল রয়েছে সেখানে অন্য দেশ দখলের ভাবনাটাই বা মাথা আনে কি করে, এটাই আমাদের আজ আলোচনার বিষয়। না, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় নয়। রাজুবাবু আসবো, দীপঙ্কর বাবু প্লিজ। দেখুন, এই যে আমি এক্ষুনি যে সব জায়গায় হচ্ছে না উনি জেনে গেছেন, আর আমরা জানতে পারছি লক্ষ লক্ষ মিডিয়ার, মানে প্রতিটা জেলায় হচ্ছে, সব জায়গা মানে প্রতিটা জেলায় হচ্ছে, প্রতিটা উপজেলা হচ্ছে, কারণ বাংলাদেশে থানা নেই, উপজেলা হচ্ছে, প্রতিটা জেলা উপজেলা হচ্ছে, কিন্তু যারা করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সুশীল সমাজ, সেই সমাজকে পথে নেমে বলছে তোমরা অন্যায় করেছো। কেউ কে বলেছে বাংলাদেশে এই যে ঘটনাগুলো হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তাই মিছিল মিটিং করে প্রতিবাদ করছে, কারণ তারা ৭১ সময় আমরা দেখেছি সুশীল সমাজ যখনই বেরোনোর ভাবনা চিন্তা করছে তখন তাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলবন্দি করা হচ্ছে। তাহলে তারা আজ বেরোবেন কি করে? তারা তো ভয়ে রয়েছেন। ঠিক এই কথাটাই ঠিক যে সুশীল সমাজ তারাও প্রতিবাদ করতো, এটা তারাও প্রতিবাদ করতে পারছে না, কারণ অত্যাচারের মাত্রাটা এমন জায়গায় চলে গেছে। এই যে জিহাদি ইউনূস যেভাবে সনাতনীদের উপর একের পর আক্রমণ করছে, তাদের বাড়ি ঘর মঠ মন্দির পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, মানুষের প্রতিবাদ করার জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং বাংলাদেশের এই যে সন্ত্রাসী কার্যকলাপ, নিজের সম্পত্তি বাড়াচ্ছে, নিজের ঘরকে গোছাতে না পারে, আমি হিন্দুদেরকে তাড়িয়ে দাও, তাদের যা কিছু সম্পত্তি আছে সব লুট করে নাও, এবং সেই ছবিটাই দেখা যাচ্ছে বাংলাদেশে। ঠিক নিজেদের ঘর গোছাতে পারছে না, তারা শুধুমাত্র ক্ষমতা ঠিক আছে। রাজুবাবু একটা বিষয় বলুন তো, যারা নিজেদের ঘরটাকেই ঠিক রাখতে পারছে না, নাফ নদীটা কার্যত সেখানটায় আরাকান আর্মি তারা অলরেডি কিন্তু মাউন্ডো সেই শহরের দখলটা তারা অলরেডি নিয়ে নিয়েছেন, যারা নিজেদের মাটিটা ঠিক রাখতে পারছে না, সেই মোহাম্মদ ইউনূসের সরকার তার দলের লোকজন তারা ক্রমাগত ভারতকে হুমকি দিচ্ছে, ভারত দখলের, বাংলা দখলের একটা স্বপ্ন দেখছেন, ওড়িশা দখলের একটা স্বপ্ন দেখছেন। এটা বিশ্ববাসীর কাছে এটা একটা হাসির খোরাক হয়ে যাচ্ছে না রাজুবাবু? দেখুন, হ্যাঁ একদম ঠিক তাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এত কিছু ঘটছে, আজকে আমরা আলোচনা করছি কেন? কারণ ভারতের নাম আসছে, কলকাতার নাম আসছে বলে আমরা আলোচনা করছি, নইলে বাংলাদেশ হচ্ছে, পাকিস্তান হচ্ছে, সেখানে বুঝুক, আমাদের নাম আসছে বলে আমরা আজকে আলোচনা করছি। কিন্তু আজকে যদি এত কিছু ঘটে এবং আমাদের
রাষ্ট্রকে এবং আমাদের দেশকে, আমাদের রাজ্যকে যদি তারা হুমকি দেয়, আর সেখানে কেন্দ্র সরকার যদি চুপ করে বসে, দেখুন দীপঙ্করদার কাছে কয়েকগুলো কিছু বই আছে, উনি আসলে মাস্টারমশাই। আপনি কি আশা করতে চাইছেন কেন্দ্র সরকার কি করবে? বলছি অনেক বই আছে ওনার, প্রত্যেকটা বইয়ে লেখা আছে, প্রত্যেকটা বইয়ে লেখা আছে, গোটা বিষয়টা তারা পর্যালোচনা করবে। ভারতের ভূমিকা বাংলাদেশের। আরে শুনো না, এই ক্ষেত্রে ভূমিকা আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যা পরিস্থিতি তনয়া, এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের বিএনপি নেতারা ক্রমাগত ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজনীতিকে একটু দূরে সরিয়ে রেখে একত্রিত হওয়ার সময়টা কিন্তু এসেছে রাজু বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।